প্রিয় দর্শক ও শ্রোতা, স্বাগত জানাচ্ছি আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। সম্প্রতি ভারত সরকার কর্তৃক একটি নতুন আইন কার্যকর করা হয়েছে, যা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া সংখ্যালঘুদের জীবন ও ভবিষ্যৎ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। এই আইনের মূল উদ্দেশ্য হল এই দেশগুলো থেকে ভারতে আশ্রয় নেওয়া অমুসলিম অভিবাসীদের নাগরিকত্ব প্রদান করা। তবে আইনটি কার্যকর হওয়ার পর থেকেই এটি নিয়ে ভারতে এবং প্রতিবেশী দেশগুলোতে ব্যাপক বিতর্ক ও রাজনৈতিক প্রতিক্রিয়া শুরু হয়েছে। আজ আমরা এই আইনটির বিস্তারিত দিক, এর সম্ভাব্য প্রভাব এবং বিভিন্ন পক্ষের প্রতিক্রিয়া নিয়ে একটি বিশ্লেষণধর্মী প্রতিবেদন উপস্থাপন করব। ভারতের সদ্য কার্যকর হওয়া একটি নতুন আইন, যা বাংলাদেশ, পাকিস্তান এবং আফগানিস্তানে ধর্মীয় নিপীড়নের শিকার হওয়া সংখ্যালঘুদের জন্য তৈরি করা হয়েছে। এই আইন অনুযায়ী উল্লেখিত 3টি দেশ থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পার্সি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যারা 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে ভারতে আশ্রয় নিয়েছেন, তাদের অবৈধ অভিবাসী হিসেবে চিহ্নিত বা আটক করা হবে না। এই আইনটি ইমিগ্রেশন অ্যান্ড ফরেনার্স এক্সামিনেশন অর্ডার 2025-এর একটি অংশ হিসেবে কার্যকর হয়েছে। এই আইনের অধীনে উল্লেখিত সংখ্যালঘুদের ভারতে প্রবেশের জন্য বৈধ পাসপোর্ট বা ভিসার প্রয়োজন হবে না। তবে এই আইনের বিস্তারিত দিক এবং এর রাজনৈতিক প্রেক্ষাপট আরও গভীর। ভারতের এই নতুন আইনের আনুষ্ঠানিক নাম হল নাগরিকত্ব সংশোধনী আইন 2019 বা সংক্ষেপে সিএএ, সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট। 2019 সালে ভারতীয় পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভায় এটি পাশ হয়েছিল। তবে বিভিন্ন প্রতিবাদ ও মহামারীর কারণে এতদিন এটি কার্যকর করা সম্ভব হয়নি। সম্প্রতি ভারত সরকার আইনটি বাস্তবায়নের জন্য একটি বিজ্ঞপ্তি জারি করেছে। এই আইনে 1955 সালের মূল নাগরিকত্ব আইনের কিছু পরিবর্তন আনা হয়েছে। যেমন, আগে নাগরিকত্ব পেতে টানা 11 বছর ভারতে বসবাস করা বাধ্যতামূলক ছিল, যা নতুন আইনে কমিয়ে 5 বছর করা হয়েছে। এই পরিবর্তনটি বিশেষত প্রতিবেশী দেশগুলোর ধর্মীয় সংখ্যালঘুদের জন্য করা হয়েছে, যারা ভারতে আশ্রয় নিয়েছেন। এই আইনটি ভারতের সংবিধানের ধর্মনিরপেক্ষতার মূল নীতির পরিপন্থী, কারণ এটি ধর্মকে নাগরিকত্ব প্রদানের একটি মাপকাঠি হিসেবে ব্যবহার করছে। এই আইনে মুসলিমদের বাদ দেওয়া হয়েছে, যা ভারতের বিরোধী দলগুলো এবং মানবাধিকার সংস্থাগুলোর মতে একটি স্পষ্ট বৈষম্য। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অবশ্য বারবার বলেছেন যে এই আইনটি নাগরিকত্ব দেওয়ার জন্য, কেড়ে নেওয়ার জন্য নয়। তার মতে এই আইনটি কেবল তাদের জন্য যারা বছরের পর বছর ধরে ধর্মীয় নিপীড়নের শিকার হয়ে ভারত ছাড়া আর কোথাও আশ্রয় নিতে পারেনি। কিন্তু সমালোচকরা বলছেন, যদি মানবিকতাই মূল উদ্দেশ্য হতো, তাহলে মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম বা শ্রীলঙ্কার তামিলদের মতো অন্যান্য নিপীড়িত গোষ্ঠীগুলোকে কেন বাদ দেওয়া হলো? এটি প্রমাণ করে যে আইনের পেছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে। আইনটি কার্যকর হওয়ার পর ভারতে ব্যাপক প্রতিবাদ ও বিক্ষোভ শুরু হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ বিরোধী দলের অনেক নেতা এই আইনের তীব্র বিরোধিতা করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন যে এই আইন ব্যবহার করে বিজেপি আবার পশ্চিমবঙ্গ ভাগের খেলায় নেমেছে। আসাম, পশ্চিমবঙ্গ ও কেরালার মতো রাজ্যগুলোতে সিএএ বিরোধী বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। আসামে অল আসাম স্টুডেন্টস ইউনিয়ন আসু এর মতো ছাত্র সংগঠনগুলো এই আইনের বিরুদ্ধে গণসত্যাগ্রহ আন্দোলন শুরু করেছে। তাদের আশঙ্কা, এই আইন কার্যকর হলে উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলোতে শরণার্থীদের ভিড় বাড়বে, যা স্থানীয় ভাষা সংস্কৃতিকে সংকটে ফেলবে। অন্যদিকে এই আইনের বিরুদ্ধে করা 237টি মামলার শুনানি ভারতের সুপ্রিম কোর্টে শুরু হয়েছে। মামলাকারীদের দাবি, এই আইন অসাংবিধানিক এবং ধর্মের ভিত্তিতে বৈষম্যমূলক। বাংলাদেশের ওপর এই আইনের প্রভাব নিয়েও আলোচনা হয়েছে। যদিও বাংলাদেশ সরকার সরাসরি এই আইনের বিষয়ে কোনো কঠোর প্রতিক্রিয়া জানায়নি, তবে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছে যে এই আইন ভারতের অভ্যন্তরীণ বিষয়। বাংলাদেশের পক্ষ থেকে সব সময় বলা হয়েছে যে এই দেশে ধর্মীয় সংখ্যালঘুরা নিপীড়িত নয় এবং তারা দেশের অন্য নাগরিকদের মতোই সমান অধিকার ভোগ করে। কিন্তু প্রশ্ন হলো, তাই যদি হয়, তাহলে কেন ভারত এমন একটি আইন প্রণয়ন করলো? এটি কি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক ফায়দা হাসিলের চেষ্টা? এই আইনের মাধ্যমে প্রতিবেশী দেশগুলো থেকে সংখ্যালঘুদের ভারতে চলে আসতে উৎসাহিত করা হচ্ছে কিনা তা নিয়েও বিশ্লেষকরা প্রশ্ন তুলেছেন। ভারতের এই আইনটি বিজেপি সরকারের নির্বাচনী অঙ্গীকারের একটি অংশ ছিল। এটি তাদের হিন্দুত্ববাদী রাজনীতির একটি গুরুত্বপূর্ণ ধাপ বলে মনে করেন অনেকে।
বিজেপি নেতারা বারবার বলেছেন যে তারা এই আইন কার্যকর করে ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দিতে চান। তবে এর পেছনে ভোটের রাজনীতিও যে একটি বড় কারণ তা বিরোধী দলগুলো এবং রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন। বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আসামের মতো রাজ্যগুলোতে, যেখানে বাংলাদেশি হিন্দুরা বড় সংখ্যায় বসবাস করে, সেখানে এই আইনের প্রভাব আরও বেশি। এই আইনের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল অবৈধ অভিবাসীদের চিহ্নিত করার পদ্ধতি। নতুন আইনে অবৈধ অভিবাসীদের চিহ্নিতকরণ, তাদের পরিচয় নিশ্চিতকরণ এবং প্রয়োজনে তাদের একটি হোল্ডিং সেন্টারে বা ক্যাম্পে রাখার বিষয়ে বিস্তারিত উল্লেখ রয়েছে। এমনকি সন্দেহভাজন ব্যক্তিকে নিজেদের বিদেশি প্রমাণ করার জন্য একটি নোটিশও দেওয়া হবে। যদি তারা প্রমাণ করতে ব্যর্থ হয় তাহলে তাদের আটক করা যেতে পারে। এটি বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং আসামের মানুষদের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করেছে, কারণ অনেকের কাছেই তাদের ভারতীয় নাগরিকত্বের প্রমাণপত্র নেই। পরিশেষে বলা যায়, ভারতের এই নতুন নাগরিকত্ব আইনটি কেবল একটি আইনি প্রক্রিয়া নয়, বরং এর পেছনে রয়েছে গভীর রাজনৈতিক এবং সামাজিক প্রেক্ষাপট। এই আইন ধর্মীয় সংখ্যালঘুদের সুরক্ষা দেওয়ার কথা বললেও এর বাস্তবায়ন ও রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থেকেই যায়। এই আইনের ফলে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক আরও জটিল হতে পারে। মানবাধিকার এবং ধর্মনিরপেক্ষতার মূল্যবোধকে সমুন্নত রাখার জন্য এটি একটি বড় চ্যালেঞ্জ। কিভাবে এই আইন দীর্ঘমেয়াদে ভারতীয় সমাজ এবং প্রতিবেশী দেশগুলোর উপর প্রভাব ফেলবে তা সময় বলে দেবে। তবে এটি নিশ্চিত যে এই আইন দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে। মাল্টিমিডিয়া ডেস্ক, dinajpurtv.com। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।